আরব্য উপন্যাসের আঁধারে একটি ভুতুড়ে গল্প, নীল রক্তের অভিশাপ। আরব বিশ্বের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক আহমেদ খালেদ তৌফিকের বিখ্যাত প্যারানর্মাল সিরিজ মা ওয়ারা আল তাবিয়া অর্থাৎ প্রকৃতির ওপারে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ডক্টর রিফাত ইসমাইল, একজন মিশরীয় হেমাটোলজিস্ট, যিনি ক্রমাগত অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন। তারই একটি বিখ্যাত উপন্যাস উস্তুরাত আল দাম অর্থাৎ রক্তের পৌরাণিক কাহিনী অবলম্বনে এই ভুতুড়ে গল্পটি লেখা হল। গল্প: কায়রোর এক ধুলোমাখা বিকেলে পুরনো এক বন্ধুর আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন ডক্টর রিফাত ইসমাইল। বন্ধুর নাম আদেল। উদ্দেশ্য ছিল তাদের পরিবারের একটি পুরনো রহস্যের সমাধান করা, যে রহস্য তাদের পুরুষানুক্রমে তাড়া করে বেড়াচ্ছে। আদেলের পরিবার বিশ্বাস করত যে তাদের বংশের প্রতি এক প্রজন্ম পরপর একজন সদস্য এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়। অভিশাপটি হল নীল রক্ত। ডক্টর রিফাত বিজ্ঞানের একনিষ্ঠ পূজারী হিসেবে এই ধরনের কুসংস্কারকে বরাবরই তাচ্ছিল্যের চোখে দেখতেন। তার মতে নীল রক্ত বলে কিছু নেই, এটি হয়তো কোনো জেনেটিক রোগ, যাকে গ্রামের মানুষ অতিরঞ্জিত করে অভিশাপের রূপ দিয়েছে। আদেলের বড় ভাই শরীফ সম্প্রতি এই নীল রক্তের শিকার হয়েছেন বলে তাদের ধারণা। শরীফ নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছেন এবং তার আচরণ দিন দিন হিংস্র ও অস্বাভাবিক হয়ে উঠছে। বাড়িতে পা রাখার সাথে সাথেই ডক্টর রিফাতের মনে এক অজানা শীতল স্রোত বয়ে গেল। বিশাল পুরনো ধাঁচের বাড়িটা যেন এক দমবন্ধ করা নীরবতায় ডুবে আছে। দেয়ালে টাঙানো আদেলের পূর্বপুরুষের ছবিগুলো যেন জীবন্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে একটি তৈলচিত্র তার দৃষ্টি আকর্ষণ করল। ছবিতে এক লম্বা ফ্যাকাশে চেহারার লোক, যার চোখের দৃষ্টিতে ছিল এক অশুভ শীতলতা। আদেল জানালো এই ব্যক্তি তাদের এক পূর্বপুরুষ, যিনি প্রথম এই নীল রক্তের অভিশাপের শিকার হয়েছিলেন বলে কথিত আছে। ডক্টর রিফাত শরীফের সাথে দেখা করতে চাইলেন। অনেক ইতস্তত করার পর আদেল তাকে শরীফের ঘরের দরজার সামনে নিয়ে গেল। দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। ভিতর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত গোঙানির শব্দ, যা কোনো মানুষের বলে মনে হচ্ছিল না। ডক্টর রিফাতের সমস্ত বৈজ্ঞানিক যুক্তি যেন এই শব্দের কাছে হার মানতে শুরু করল। রাতে খাবার টেবিলে আদেলের বৃদ্ধা দাদি গল্পের ঝাঁপি খুলে বসলেন। তিনি বলতে লাগলেন সেই অভিশাপের শুরুর কথা। বহু বছর আগে তাদের এক পূর্বপুরুষ এক বেদুইন সর্দারের মেয়েকে অপহরণ করে নিয়ে এসেছিলেন। মেয়েটির গায়ের রং ছিল চাঁদের আলোর মতো সাদা, আর তার ধমনীতে বইত নীল রক্ত। মেয়েটি কিছুদিন পরই মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় যে এই বংশের প্রতি এক প্রজন্মান্তরে একজন পুরুষ সদস্য তার মতো নীল রক্তের অধিকারী হবে এবং এক অতৃপ্ত পিপাসার্থ জীবন যাপন করবে। ডক্টর রিফাত এসব গল্পকে বুড়ো মানুষের গালগল্প বলে উড়িয়ে দিলেও তার মনের ভেতরে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করেছিল। সেই রাতে তিনি আদেলের অনুরোধে ওই বাড়িতেই থেকে গেলেন। গভীর রাতে ঘুম ভেঙে গেল এক তীব্র চিৎকারে। শব্দটি আসছিল শরীফের ঘর থেকে। ডক্টর রিফাত এবং আদেল ছুটে গিয়ে দরজা খুলতেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। ঘরের মেঝেতে শরীফের নিথর দেহ পড়ে আছে এবং তার শরীর থেকে চুইয়ে পড়া রক্ত চাঁদের আলোয় এক অস্বাভাবিক নীল রং ধারণ করেছে। কিন্তু ভয়ের এখানেই শেষ ছিল না। ঘরের কোণে অন্ধকারের মধ্যে ডক্টর রিফাত সেই তৈলচিত্রের লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার ফ্যাকাশে মুখে লেগেছিল এক পৈশাচিক হাসি এবং তার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল তাজা নীল রক্ত। আতঙ্কে ডক্টর রিফাতের গলা শুকিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো জেনেটিক রোগ নয়, বরং এক অতৃপ্ত আত্মার অভিশাপ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিকার খুঁজে বেড়ায়। সেই অশরীরী আত্মা, সেই বেদুইন সর্দারের মেয়ের অতৃপ্ত প্রেমিকের আত্মা, যে তার প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নিতে প্রতি প্রজন্মে ফিরে আসে। সেই রাতের পর ডক্টর রিফাত ইসমাইল আর কখনো পেছনে ফিরে তাকাননি। তিনি বুঝেছিলেন বিজ্ঞানের যুক্তির বাইরেও এক বিশাল অন্ধকার জগৎ রয়েছে, যার রহস্য ভেদ করার ক্ষমতা মানুষের নেই। কায়রোর সেই পুরনো বাড়ি আর তার নীল রক্তের অভিশাপের স্মৃতি তাকে তাড়িয়ে বেরিয়েছে আজীবন এক জীবন্ত দুঃস্বপ্নের মতো।